This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভিএন বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে তনিষ্ঠা। গতকালের পর আজও ফের ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। গতকাল তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আজও সকাল থেকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়ে গেল। চাকরি দুর্নীতি এবং জমি কেলেঙ্কারি মামলায় তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুশোভন। গতকালও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ হয়, আজও তার জিজ্ঞাসাবাদ, এবং স্বাভাবিকভাবে এই পরপর দুদিনের জিজ্ঞাসাবাদে কোন কোন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে সেটা তো অবশ্যই জানবো। সবথেকে গুরুত্বপূর্ণ যে কাদের নাম উঠে আসছে এবং এই তদন্তে, এই জিজ্ঞাসাবাদে কতটা সহযোগিতা করছেন এই সুমিত রায়। শনিবার 10 ঘন্টা আর আজকে রবিবার এখনো পর্যন্ত 3 ঘন্টা কন্টিনিউ চলছে জিজ্ঞাসাবাদে। মূলত যেটা জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে সুমিত রায়, তার সঙ্গে এই যে সুজয় হাজরা, যিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তার সঙ্গে কীরকমভাবে যোগাযোগ করা হতো এবং যে কথোপকথনগুলো দুপক্ষের মধ্যে হয়েছে সেই কথোপকথনের ডিজিটাল এভিডেন্স কিন্তু তদন্তকারী অফিসারদের কাছে রয়েছে। অর্থাৎ সেই ডিজিটাল এভিডেন্সকে সামনে রেখে মূলত কি কারণে কোন প্রেক্ষিতে এই কথোপকথন হয়েছে। যে অভিযোগ সেটা হলো শালবনী থানায় একজন ব্যবসায়ী, থানা এলাকায় তিনি একজন ব্যবসায়ী, তিনি একটি জলের ব্যবসা করতে গেছিলেন। তার জন্য একটি জমির প্রয়োজন ছিল। সুজয় হাজরার কাছে যাওয়ার পর তিনি বলেন যে সেটা তার ব্যক্তিগত জমি, তারপর সেটা বিক্রি করে দেওয়া হয় এবং তারপর তিনি ব্যবসা শুরু করেন। তার মধ্যেই তিনি জানতে পারেন যে সেটা আদতে একটি সরকারি জমি এবং এই জায়গাতেই অভিযোগ যে সরকারি জমি সেটা কিন্তু একেবারে তার চরিত্র বদল করে কিন্তু বিক্রি করা হয়েছে, যেখানে সুজয় হাজরা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, তৃণমূলের প্রাক্তন বিধায়ক। এই জায়গায় দাঁড়িয়ে সুমিত রায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তার সঙ্গে যে কথোপকথনগুলো রয়েছে, একাধিক অভিযোগ তো রয়েছে। চাকরি দুর্নীতিতেও যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর নাম জড়িয়েছে, তেমনই জমি কেলেঙ্কারি। ভাবুন খালি, সরকারি জমি এবং এটা একাধিক জায়গায় হয়েছে, চরিত্র বদল করে তা বিক্রি করে দেওয়া হয়েছে এবং যিনি ব্যবসাদার তিনি ব্যবসা করার পর, মানে ব্যবসা শুরু করে ফেলেছেন সেই জমিতে, তারপর জানতে পারছেন যে সেটা সরকারি জমি ছিল একসময়, তার চরিত্র বদল করে তাকে বিক্রি করা হয়েছে। আর সবার প্রথমেই নাম উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের। গতকাল তাকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, আজ তাকে এখনো পর্যন্ত সকাল থেকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এখনো পর্যন্ত সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, গতকাল যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার যে ভূমিকা দেখা গিয়েছে, তার যে উত্তর পাওয়া গিয়েছে, তাতে খুব একটা সন্তুষ্ট নন তদন্তকারী আধিকারিকরা। স্বাভাবিকভাবে রাজনীতির পারত্ব চড়ছে এই সুমিত রায়কে সিআইডি তদন্ত এবং জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে। ও তো টিএমসি করতো, টিএমসির লোক, আর যত কিছু অপকর্ম হয়েছে সব জায়গায় তার নাম শোনা যাচ্ছে। বাকি তদন্তে যা হবে সেটা মেনে নেবে সবাই। তো ওর পিএ ওর বাড়িতেই তো যাবে, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, আর কোথায় যেত, সে সব বেরোবে এখন। সুমিত রায় অন্তর্ধান রহস্যের মানে জবনিকা পতন হলো, উনি হাজিরা দিয়েছেন। অতীতে সুমিত রায়ের সঙ্গে এরমভাবে কথা বলার সাহস আমারও ছিল না। মানে লাস্ট যে ফোনটা 4 মে পরবর্তী সময়ে ফোন করে বললো যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস? তো সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে। সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। মানে সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অভিযোগ তো করছে, কিন্তু এই আমি দেখছি অভিযোগ করে অনেককে গ্রেফতার করছে। তারা কেউ 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসে বেল পেয়ে যাচ্ছে। কনভিকশন তো দূরের কথা। তাই বিজেপি সরকারের গ্রেফতারের আমি কোনো গুরুত্ব দিই না। ওই এক প্রার্থ আর 2-4টা জেল খেটেছে, ছাড়া আর তো কারো কিছু দেখছি না। বাকি তো সব কে কোথায় বিভিন্ন দ্বীপে পালিয়ে চালিয়ে গেছে। তো তদন্তকারী সংস্থা যারা, তাদের উপরে সবকিছু নির্ভর করছে, সবকিছু নির্ভর করছে তদন্তকারী সংস্থার উপরে। কোর্ট, মহামান্য আদালত, সে মানুষ দেখে বিচার করে না, সে কাগজ দেখে, সাক্ষী দেখে, তথ্য দেখে, প্রমাণ দেখে বিচার করে। তা মহামান্য আদালতের কাছে যে ধরনের তথ্য, প্রমাণ, কাগজ জমা পড়বে তার উপরেই বিচার হবে।
বাকি লাফালাফি হতে পারে, কিন্তু কাজের কাজ কিছু হবে বলে মনে করি না। যে কদিন এই সুমিত রায় আদালত থেকে ইমিউনিটি পাচ্ছিল না, সে কদিন পর্যন্ত পুলিশও খুঁজে পাচ্ছিল না। আর যেই সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে চলে আসলো যে একে আপাতত গ্রেপ্তার করা যাবে না, অমনি পুলিশ খুঁজে পেয়ে গেল, সে নিজেই গিয়ে হাজির হয়ে গেল। সুতরাং এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, দেখুন আমরা সবাই বুঝতে পারছি। ল অ্যান্ড অর্ডার বিজেপির হাতে, কেন্দ্রের সরকার বিজেপির, রাজ্য সরকার বিজেপির। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ওর ভাইপোর অ্যারেস্ট দেখিয়ে সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ভোটে জেতারও আর সম্ভাবনা নেই, আর পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার নিষ্ক্রিয় করে রেখে বিজেপির ওপর অত্যাচার করারও আর সম্ভাবনা নেই। এরপরও কেন সুমিত রায়রা গ্রেপ্তার হবে না, এরপরও কেন অভিষেক ব্যানার্জিরা গ্রেপ্তার হবে না, আর কোন অজুহাত, আর কোন বাহানা আমাদেরকে শুনতে হবে? যুব তৃণমূলের নামে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি নিয়ে ভবানী ভবনের সুমিত যে গাড়ি নিয়ে গতকাল ভবানী ভবনে আসেন, সেই গাড়ির রেজিস্ট্রেশন যুব তৃণমূল কংগ্রেসের নামে। ঠিকানায় কালীঘাটের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উল্লেখ। প্রশ্ন উঠছে, তৃণমূল কি তাহলে জানতো সুমিত এতদিন কোথায় ছিল? দলের নামে রেজিস্টার করা গাড়িতে হাজিরা, তাহলে কি দলের তরফেই জেরার সম্মুখীন হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়? এটা নিশ্চয়ই আমরা খোঁজ নেব। দেখুন, আর অভিযোগ থাকা, এবার কেউ যদি আমার কাছে আচমকা আমার কোনো পরিচিত আসেন যে আমি ওই জায়গাটা যাব, তাহলে যদি আমার গাড়িটা ব্যবহার করতে দিই, তার মধ্যেই একটা বিরাট লিঙ্ক আছে কোনো অভিযোগ দোষ বলে প্রমাণিত হওয়ার আগে, সেটা ভাবার কোনো কারণ নেই। না, তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বাড়িতে তার কোনো পরিচিত বা তার কোনো সচিব ঢোকা, সেটা তো কোনো অপরাধ হতে পারে না। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগটা তো আগে প্রমাণ করতে হবে। তো কেউ যদি, আচ্ছা এটা কোনো কাজের কথা হলো, কাউকে একটা অভিযুক্ত করে দেওয়া হলো, ফলে সে তার কোনো চেনা তার সঙ্গে কোনো কথা বলবে না, বা তার দরকারে সে পাশে থাকবে না, এটা কোনো কাজের কথা হলো নাকি? শিলিগুড়ি বিজেপি নেতা নান্টু পালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। জমি ফেরত চেয়ে শঙ্কর ঘোষের জনতার দরবারের দ্বারস্থ প্রৌঢ়া। সে কারণেই তো বিভিন্ন জায়গায় এই অভিযোগগুলো যখন আসছে, তখন মানুষ বলছেন তাহলে কি কিছুর বদল হলো না? মানুষ তো ভরসা করতে শিখেছে, মানুষের মন থেকে ভয় আউট হয়েছে, কিন্তু বিজেপি নেতারাও সেই একই ধরনের ঘটনায় অভিযুক্ত হয়ে পড়ছেন। মাত্র কটা দিনই হলো ক্ষমতায় এসেছে বিজেপি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ। শঙ্কর ঘোষের কাছে জনতার দরবারে মানুষ অভিযোগ জানালেন, কোনো ব্যবস্থা কি নেওয়া হলো? কারণ মানুষ কিন্তু এখনো আশা রাখছেন। নিঃসন্দেহে দেখো, এই ধরনের ঘটনাগুলো রাজ্যে কিন্তু বিজেপিকে অস্বস্তির মধ্যে বারবার ফেলছে। জমিটা দেখাই, এই জমিটা প্রায় কোটি টাকার কাছাকাছি দাম, 1.25 কাঠা জমি, একদম হিলকাট রোড এবং বিধান রোডের মাঝে যে একফালি রাস্তা, সেই রাস্তার উপর এই জমির যারা মালিক দীপান্বিতা পালেরা, তারা বলছেন দিন কয়েক আগে হঠাৎ করেই পুলিশ তাদেরকে ডেকে পাঠায় এবং বলে যে নান্টু পালের জমি কেন তারা দখল করছেন। তারা অবাক হয়ে যান, তারা বলেন জমি তো আমাদের। এই জমিকে বন্ধক রেখে ব্যাংকে ঋণ ছিল এবং সেই ঋণও তারা পরিশোধ করছিলেন। তাহলে জমিটা কী করে নান্টু পালের হয়ে গেল? অন্যদিকে নান্টু পাল 1999 সালের তার মা জীবিত থাকাকালে একটি বায়নানামা দেখান ওই জমির মালিক পক্ষ এবং তার মায়ের কাছে, এবং সেই বায়নানামার ভিত্তিতে তিনি বলছেন যে এই জমিটি বায়না করেছিলেন তারা, এবং জমিটি তারা হাতে পাননি, অর্থাৎ জমি কিন্তু বিক্রি হয়নি তাদের কাছে, এটা নান্টু পালরা স্বীকার করে নিচ্ছেন। যে জমির মালিক ওই দীপান্বিতা পালেরা, তারা বলছেন এই যে তালা দিন দুয়েক আগে মেরে দেওয়া হয়েছে, নান্টু পালরা মেরেছেন। অন্যদিকে নান্টু পাল বলছেন তিনি কোনোভাবেই এই জমি দখল করেননি, তিনি এই জমিটি কিনতে আগ্রহী, যেহেতু তার মা এই এলাকায় জন্মেছিলেন এবং এই এলাকায় মায়ের নানা স্মৃতি আছে, তিনি এখানে স্মৃতিচিহ্ন হিসাবে কিছু একটা করতে চান। আমি এবার এলাকার মানুষ যারা আছে তাদের সঙ্গে কথা বলি, তারা কি বলছেন। এই তালাটা দুদিন আগে মারা হয়েছে, কারা মারলো? আপনি তো দেখেছেন? আমি দেখলাম না, আমি দেখলাম না, না, হ্যাঁ পুলিশ আসছিল। হ্যাঁ, তালাটা কারা মারলো, নান্টু পাল না ওই যাদের জমি তারা? वो तो हम नहीं देखा, हम तो सुबह सुबह घूमने गए। বলছিলেন যে কারা মারলো। तो ताला तो मारा देखा, वो अब कौन मारा से हम तो नहीं देखा ना। কাকে দেখেছিলেন এলাকায়? ताला खाली देखा जे लगा है दूसरा। দেখো, একদম যেহেতু রাজনীতির যোগ এই ঘটনার সঙ্গে লেগেছে, ফলে এলাকার বাসিন্দারাও কিন্তু মুখ খুলে বলতে চাইছে না এই তালা কারা মারলো। জমির যারা মালিক তারা বলছেন 1999 সালে বায়নানামা দেখিয়ে একদম প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার একটুখানি শোনা যাক যে অভিযোগ যিনি করেছেন, যিনি আশা নিয়ে চলে এসেছেন শঙ্কর ঘোষের কাছে, এবং মাত্র এই কদিনে তার সঙ্গে যে অনিয়ম হচ্ছিল, জমি দখলের অভিযোগ করছিলেন, তিনি কি অভিযোগ করেছেন একবার শোনাই তার মুখ থেকে। হ্যাঁ, আমার জমি আছে হিলকাট রোডে রজনীবাগানের ভেতরে, 1.25 কাঠা জমি আছে।
ওটার দাম তো এখন কোটি টাকার কাছাকাছি। হ্যাঁ, তো এখন আমার শ্বশুরমশাই ওটা 1981 কিনেছিলেন। নান্টুপাল এখন বলছেন ওই জমিটা নাকি 1999 সনে আমার শ্বশুরমশাইয়ের সাথে নান্টুপালের মায়ের সাথে একটা বায়নানামা হয়েছিল, সেই কাগজটা উনি কালকে দেখিয়েছে থানায়। বিক্রির কোনো কাগজ নেই, কোনো রেজিস্ট্রি কোনো কাগজ নেই ওনার কাছে। উনি সাবমিট করেছে থানাতে, ভারী থানাতে কালকে, যে ওনার মায়ের কাছে আমার শ্বশুরমশাই 1999 একটা বায়না করেছিল, সেই কাগজটা আছে। কিন্তু আজকে 2026 27 বছরের বায়নানামা কি কোনো ভ্যালিড আছে? যদিও জমি দখলের অভিযোগ উড়িয়ে শিলিগুড়ির প্রাক্তন ডেপুটি মেয়র তথা বিজেপির জেলা সাধারণ সম্পাদক নান্টু পাল তিনি দাবি করছেন দরকারে বেশি দামে জমি কিনতে তিনি রাজি রয়েছেন। আর আমার মা জীবিতকালীনই বায়না করেছে, আর ওর বাবা জীবিতকালীনই বায়না হয়েছে। ওখানে জমি ওখানে ওরকমই পড়ে আছে, এক কাঠা জমিতে না আমার বাড়ি হবে না ওর বাড়ি হবে। তো আমিও যখন শুনতে পেরেছি যে 1 তারিখে জমিটা বিক্রি হচ্ছে, পাশে যিনি বায়নানামায় সাইন করা আছে মুন্নি দেবী শর্মা, তিনি অভিযোগ করেছেন যে কিরণ রাউত বলে একজন দালাল জমিটা বিক্রি করার জন্য এসছিলেন। মায়ের নামে বায়না, মায়ের নামে, আমারও জমি না। না না না, বায়না নামে জমির মালিক না, আমি বলিও না মালিক। 4বার ওর বাড়িতে মিটিং হয়েছে, মিটিং করে ওরা বলেছে দিচ্ছি দেবো, দামও বাড়াবে বলেছে, আমি তাও রাজি ছিলাম। আমাদের স্মৃতিসৌধ মায়ের নামে করবো, নাহলে পাবো না, করবো না। ওই জমিতে বাড়িও হবে না, ঘরও হবে না, না ওরা করতে পারবে না, আমরা করতে। প্রমাণ দেখা যে আমি গেছি বা তালা মেরেছি বা কিছু, এরা তো অভিযোগ করতেই পারে। আইন মেনেই পদক্ষেপ হবে আশ্বাস দিচ্ছেন অবশ্য মন্ত্রী শঙ্কর ঘোষ। এর সাথে তো রাজনীতির কোনো যোগ নেই, এটা ব্যক্তিগত পরিসরের ক্ষেত্রে বিষয় হতে পারে, ফলে অবশ্যই সেই নিয়ে আমি কথা বলবো, এবং পরবর্তীকালে অভিযোগ যদি সঠিক না হয় তাহলে তার রিপ্রেজেন্টেশন এক হবে। অভিযোগ যদি সঠিক হয় তাহলে দল আছে, দল সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে জনপ্রতিনিধি হিসাবে আমার পরামর্শ, এবং এর মধ্যে দিয়ে সবার কাছে আমি বলতে চাই যে নিজেও অন্যায় করবেন না, অন্যায় কাজে সমর্থন করবেন না। কুণাল ঘোষকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত বিদ্রোহী শিবিরে নাম না করে সুদীপ ঋতব্রতদের নিশানা বেলেঘাটার বিধায়কের। দিল্লি কলকাতার গদ্দাররা হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, অভিযোগ কুণাল ঘোষের। ইতিমধ্যে কয়েকজন অনুগামীকে জেল খাটানোর অভিযোগ কুণাল ঘোষের। বিজেপিকে দিয়ে এবার তাঁকেও মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ। এখন 2-4 জনকে ফোন করছেন যে কুণাল ঘোষ বা তার সঙ্গে যারা থাকছে অ্যাক্টিভলি, বা আরও কয়েকজনকে ইতিমধ্যেই তারা বিনা কারণে জেল খাটিয়েছেন, যে কাউকে দিয়ে একটা অভিযোগ করাও কিছু একটা। আমরা বিজেপিকে বলে পুলিশ নামাচ্ছি, তো আমাকে তারাই বলে দিচ্ছেন যারা ফোন পাচ্ছেন। তা আমি ধরেই রেখেছি কাউকে না কাউকে দিয়ে আমার সহকর্মীদের অনেককে ইতিমধ্যেই জেল খাটিয়ে দিয়েছেন, যে পুলিশ দেখাবেন, অমুক তমুক এইসব করবেন। তো এগুলো ওই বিচিত্র পরচুলা আর 2-1টা দুর্নীতিগ্রস্ত, যেগুলোর বিরুদ্ধে তাদের এলাকায় পাড়ায় গাধা নিয়ে মিছিল হয়েছে, গাধা বাড়ির সামনে গাধা নিয়ে মিছিল করেছে বিজেপি। সেইগুলো এখন আমার বা আমার সহকর্মীদের, আমার দাদা ভাইদের, বন্ধুদের কণ্ঠরোধ করার জন্য মরিয়া হয়ে এখন কোনো মিথ্যে কেস কীভাবে দেওয়া যায় সেগুলো করছে। আমি ফেসবুকে এই কারণে আমি দিয়ে রাখছি, বা এক্সে, যাতে এটা পুলিশেরও নজরে পড়ে। এটা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। নাম না করেই তিনি সুদীপ ঋতব্রতদের নিশানা করেছেন। দিল্লি কলকাতার গদ্দাররা হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, অভিযোগ কুণাল ঘোষের। ইতিমধ্যেই কয়েকজন অনুগামীকে জেল খাটানোর অভিযোগ কুণাল ঘোষের। বিজেপিকে দিয়ে এবার তাঁকেও মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ। কুণাল ঘোষকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত বিদ্রোহী শিবিরের। নাম না করেই সুদীপ ঋতব্রতদের নিশানা বেলেঘাটার বিধায়কের। দিল্লি কলকাতার গদ্দাররা হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, অভিযোগ কুণাল ঘোষের। ইতিমধ্যেই কয়েকজন অনুগামীকে জেল খাটানোর অভিযোগ কুণাল ঘোষের। বিজেপিকে দিয়ে এবার তাঁকেও মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ। কুণাল ঘোষের অভিযোগ আর একবার শুনুন। এখন 2-4 জনকে ফোন করছেন যে কুণাল ঘোষ বা তার সঙ্গে যারা থাকছে অ্যাক্টিভলি, বা আরও কয়েকজনকে ইতিমধ্যেই তারা বিনা কারণে জেল খাটিয়েছেন, যে কাউকে দিয়ে একটা অভিযোগ করাও কিছু একটা। আমরা বিজেপিকে বলে পুলিশ নামাচ্ছি, তো আমাকে তারাই বলে দিচ্ছেন যারা ফোন পাচ্ছেন। তা আমি ধরেই রেখেছি
কাউকে না কাউকে দিয়ে আমার সহকর্মীদের অনেককে ইতিমধ্যেই জেল খাটিয়ে দিয়েছেন, যে পুলিশ দেখাবেন, অমুক তমুক এইসব করবেন। তো এইগুলো ওই বিচিত্র পরচুলা আর দু একটা দুর্নীতিগ্রস্ত, যেগুলোর বিরুদ্ধে তাদের এলাকায় পাড়ায় গাধা নিয়ে মিছিল হয়েছে, গাধা বাড়ির সামনে গাধা নিয়ে মিছিল করেছে বিজেপি। সেইগুলো এখন আমার বা আমার সহকর্মীদের, আমার দাদা ভাইদের, বন্ধুদের কণ্ঠরোধ করার জন্য মরিয়া হয়ে এখন কোনো মিথ্যে কেস কীভাবে দেওয়া যায় সেগুলো করছে। আমি ফেসবুকে এই কারণে আমি দিয়ে রাখছি বা এক্সে, যাতে এটা পুলিশেরও নজরে পড়ে। এটা বিজেপি সাংসদ রাহুল সেনা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, দিল্লি কলকাতার গদ্দাররা হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে বলছেন কুণাল ঘোষ, এবং ইতিমধ্যে কয়েকজন অনুগামীকে জেল খাটানো হয়েছে। এবার বিজেপিকে দিয়ে তাকেও, মানে কুণাল ঘোষকেও মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ করছেন তিনি। তার মানে কোনো না কোনো কুকর্ম কুণাল বাবু করেছেন, আর সেই কুকর্ম হয়তো ফাঁস হয়ে যাবে এটা বুঝতে পেরেই এখন প্রমোদ গুনছেন। অতএব সেই কারণে আমি মনে করি যে তৃণমূলের তো সব চোর, তৃণমূলের সব অসাধু, তৃণমূলের সমস্ত হচ্ছে গুণধর লোকেরা। একবার গুণধর থাকার জন্য জেল খেটে এসছেন, সেই জেলটা খাটিয়েছে মমতা ব্যানার্জি। এবার আশঙ্কা করছে মমতা বিরোধীরা এবার জেল খাটাবে, তা বিভিন্ন চুরির তথ্য বা বিভিন্ন যে সমস্ত দুর্নীতির তথ্য বিরোধীরা দিয়ে দেবে, আর সেখানে জেল খাটবে। কারণ দলবদ্ধভাবে তো দুর্নীতি করেছিলেন সব মিলে, এখন বিভাজন হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই কারণের জন্য আতঙ্কে ভয় পাচ্ছে। তো ভয় যদি কেউ পায় তার কুকর্মের জন্য, তো আমরা কি করতে পারি? বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বেঙ্গল এসটিএফ এর হাতে অস্ত্র কারবারিদের বড় সড় পর্দাফাঁস। অস্ত্র কারবারের তদন্তে নেমে এবার বেঙ্গল এসটিএফ এর জালে কয়লা মাফিয়া। ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার মাফিয়া শামশের হোসেন। এতদিন আমরা কলকাতার বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা দেখেছি, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে এই পালা বদলের পর আমরা দেখেছি গোসাবা, বাসন্তী, এই এলাকাগুলো পুকুর থেকে অস্ত্র উদ্ধার হতে দেখেছিল। কিন্তু আমরা দেখছি যে অস্ত্রকারীদের একটা বড়সড় যে চক্র চলছে গোটা রাজ্যে, সেটা অন্তত পরিষ্কার হলো কয়লা মাফিয়ার গ্রেপ্তারিতে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। এই কয়লা মাফিয়ার বিস্তারিত তথ্য জানতে চাইবো, তার পরিচয় জানতে চাইবো, এবং তার এই অস্ত্র কারবারের সঙ্গে কিভাবে যোগাযোগ, কোন বিষয়টাকে মানে তদন্ত করে এই কয়লা মাফিয়ার খোঁজ পেল বেঙ্গল এসটিএফ, কি জানা যাচ্ছে? দেখো, শামশের আলম এবং খৈরুল এই দুজন হচ্ছে দুজনের সহযোগী। এরা হচ্ছে 2023-এ বীরভূমের খয়রাশোল থেকে একটা বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল, সেই তদন্ত শুরু হয়েছিল। এবং সম্প্রতি যেটা জানা যাচ্ছে যে এরা কয়লার যে যোগাযোগ, সেটা এসটিএফের কাছে পরিষ্কার হয়েছে। কয়লার যোগাযোগ শুধু এই রাজ্যেই নয়, পশ্চিম বর্ধমান বীরভূমের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুর এবং দুমকার সঙ্গে যোগাযোগ ছিল। এসটিএফ এর আধিকারিকরা তদন্ত করে এই দুজনকেই পাকড়াও করার পর আবার অস্ত্রের সন্ধান পেয়েছে। আমরা যে জায়গায় আছি, অর্থাৎ পলাশকোল কলিয়ারির একটি পরিত্যক্ত অবস্থান থেকে একাধিক আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। যেগুলো পাওয়া গেছে তোমাকে বলতে পারি, 3টে পাইপ গান, 7mm পিস্তল 7টা, 9mm 4টে, টোটাল 14টা আগ্নেয়াস্ত্র, এছাড়াও 56 রাউন্ড আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, 56 রাউন্ড গুলি পর্যন্ত উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই এত অস্ত্র নিয়ে তারা কি করতো বা কি করার প্ল্যান ছিল তাদের, এই সমস্ত বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। এদিকে বারাকপুর থেকে গ্রেপ্তার জেলবন্দি মাফিয়া সুবোধ সিং এর সাকরে উদ্ধার 2টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 1.25 লক্ষ টাকা। গতকাল রাতে মোহনপুর থানা পুলিশের জালে ধরা পড়ে কুখ্যাত দুষ্কৃতী জয়বিন চৌধুরী এবং আফজার আলী। উদ্ধার একটি 7mm পিস্তল, একটি দেশি আগ্নেয়াস্ত্র। সুবোধ সিং এর নির্দেশে কি কাউকে টার্গেট করেছিল জয়বন্দি? তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ। সীমান্তে অনুপ্রবেশ পাচারে বাধা বিএসএফ এর। জলপাইগুড়ির ডাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য। জলপাইগুড়ির চা চাষিকে অপহরণ করে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা। কথা বলবো আমাদের প্রতিনিধি নীলেশ্বরের সঙ্গে। নীলেশ্বর থেকে জানতে চাইবো যে নীলেশ্বর, আমরা সকালেই আপডেট পাচ্ছিলাম যে বিএসএফ তাকে উদ্ধারের চেষ্টা করছে, এখন অবধি কি খবর পাওয়া যাচ্ছে বিষয়? দেখো, এখনো পর্যন্ত কিন্তু টানা 36 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। অপহৃত যে চা চাষি রয়েছে সে কিন্তু এখনো উদ্ধার হয়নি। এই যে এলাকা রয়েছে চাউলহাটি সীমান্ত, এই যে চাউলহাটি সীমান্ত, ওই যে রয়েছে সীমান্তের গেট, এই গেটের ঠিক পাশেই
এই গেটের ঠিক পেছন দিকেই কিন্তু এই চা বাগানে কাজ করছিলেন গতকালকে সকালে, এবং এখানে তারপরে 15-20 জন বাংলাদেশি দুষ্কৃতীদের একটি দল ঢুকে তাকে নিয়ে যায়। এই ঘটনার পরে গোটা এলাকায় এখন উদ্বেগ রয়েছে, পাশাপাশি আতঙ্ক রয়েছে। সকলেরই একটাই দাবি যে অতি দ্রুত তাকে এখানে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের তরফে যেটা দাবি করা হয়েছে যে গত 6 তারিখে এখানটায় বিএসএফ এর হাতে এক অনুপ্রবেশকারী ধরা পড়ে এবং এরপর তার স্থান হয় জেলে। সেই জায়গাটায় তাকে মুক্তি দিতে হবে, সেই জন্যই তাকে যে মানে পণবন্দি করে রাখা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে বাংলাদেশ তরফে। আর এতেই কিন্তু আরো বেশি করে উদ্বেগ ছড়িয়েছে। পাশাপাশি এলাকার যারা বাসিন্দারা রয়েছে তাদের একটাই প্রশ্ন, তারা যখন চা বাগানে কাজ করে তখন এই এলাকায় আগে বাংলাদেশ মানে বিএসএফ এর তরফ থেকে পাহারা দেওয়া হতো, যা ইদানিং একটু শিথিল করা হয়েছে, এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে যে তাদেরকে আবার নিরাপত্তাটা দেওয়া হোক। বেশ, নজর থাকবে। আপাতত ধন্যবাদ। মোবাইলে দেখছেন? হ্যাঁ, মোবাইলে দেখছি। তো বলছে কতজন এসেছিলেন ওরা? ওরা ওই 20 জনের মতো, 15-20 জনের মতো। মোবাইলে কি দেখেছেন? মোবাইলে ওকে দেখছি, ওকে একটা চেয়ারে বসায় রাখছে, তারপর কাপড়, যেগুলো কাপড় ওই পরে গেছে এগুলো কাপড় নাই। এখন আপনি কি চাচ্ছেন? আমার ছেলেকে আমি ফেরত চাচ্ছি। আর বিএসএফ কি বলছে? बीएसएफ बोलছে যে आपको लड़का रिटर्न आने से आप जितना खुश नहीं होगा वो से ज़्यादा खुश हम होगा। গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ফের হাসপাতালে তাণ্ডব। মালদার রতুয়ায় গ্রামীণ হাসপাতালে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। চিকিৎসকদের উপর চড়াও মৃতের পরিবারের সদস্যরা। হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুলিশের সঙ্গেও মৃতের পরিবারের সদস্যদের রীতিমতো ধস্তাধস্তি হয়। দুজনকে আটক করেছে পুলিশ এই ঘটনায়। তিলোত্তমা ধর্ষণ খুনের 2 বছর পার। পূর্ণাঙ্গ তদন্তের ও বিচারের দাবিতে পথে নেমেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা, ধর্মতলা অবধি মিছিল, আরও এক সংগঠনের। এই মুহূর্তে সেই ছবি লাইভ দেখাচ্ছি আমরা। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমনের থেকে এই মিছিলের অবস্থান এবং এই মিছিল থেকে যে আওয়াজ উঠছে সেগুলো। দেখো তনিষ্ঠা, প্রথমে তোমাকে একটা ছবি দেখাই। এই ছবি এই মিছিলের সব কথা আজকে বলে দেবে। একেবারে কালো পোশাক পরিহিত একজন রক্তমাখা স্ট্রেতো তিনি হাতে নিয়ে এই মিছিলে হাঁটছেন। এরকম প্রতীকী প্রতিবাদ এই মিছিলে প্রচুর হচ্ছে। তার কারণ 2 বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত বিচার আসেনি। একমাত্র দোষী ছাড়া আর কাউকে শাস্তির আওতায় আনা যায়নি এবং তার জন্যই কিন্তু প্রতিবাদে ফেটে উঠেছে আজকে ফের এই তিলোত্তমা এবং তিলোত্তমার খুন ও ধর্ষণ কাণ্ডের দেশের নৃশংস ঘটনার প্রতিবাদ। এবং সেই প্রতিবাদে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে কলেজ স্ট্রিট থেকে একেবারে ধর্মতলা পর্যন্ত সেই মিছিল এগোচ্ছে এবং সেই মিছিলে লেখা জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড এবং লেখা আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। এভাবে 2 বছর পেরিয়ে গেছে। এবার তারা অ্যাকশন চান, এবার তারা চান যে অভয়ার বিচার হোক, তিলোত্তমার বিচার হোক এবং তার জন্য কিন্তু আজকে রাজপথে আবার সেই জুনিয়র ডাক্তাররা সেই একই চেনা মুখগুলোকে বারবার আমরা দেখতে পাচ্ছি। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনারা অভয়া ক্লিনিক করলেন, আপনারা রাস্তায় নেমেছেন। 2 বছর কম সময় নয়। নতুন সরকার, নতুন শাসক, তারপরেও কি বিচার পাওয়া যাচ্ছে? না, পাওয়া যায়নি। তো এটাই তো সব থেকে বড় লজ্জার বিষয় যে বিভিন্ন রকমের চটকদার অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এসআইটি তৈরি হচ্ছে, নতুন লোক ট্রান্সফার হয়ে যাচ্ছে, কিন্তু বিচার ব্যবস্থা যে অচলায়তনে আমরা দাঁড়িয়েছিলাম সেই অচলায়তনেই দাঁড়িয়ে আছি। একমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কাউকে কোনোভাবেই ভিকটিম করা গেল না, জেলে পোরা গেল না। আমরা যে কথাটা প্রথম দিন থেকে বলছি যে এই ঘটনা একটা ইনস্টিটিউশনাল করাপশন, এর সাথে প্রচুর সংখ্যক মানুষ যুক্ত, কিন্তু তা সত্ত্বেও আমরা কোনো প্রতিকার দেখতে পেলাম না, আমরা বিচারের কোনো আলোই দেখতে পেলাম। চিকিৎসক আশফাকুল্লাহ নাই আমার সাথে রয়েছেন। আশফাকুল্লাহ, এই হাতে লেখা আছে ভুলিনি ভুলবো না। 2 বছর হয়ে গেল। দেখুন, 2 বছর শুধু নয়, যদি 20 বছরও হয়ে যায়, অভয়া যদি তার বিচার না পায়
আমাদের কান্না আমাদের কষ্ট একই রকমই থাকবে। কারণ আমরা প্রথম দিন থেকে দেখে এসেছি যে শাসক কিভাবে এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে। আবার নতুন শাসক যদি আবার সেই একই পথে হাঁটে, অন্ততপক্ষে জাস্ট 3 মাসে আমরা দেখছি নতুন কোনো আপডেট আমরা ভালো করে পাইনি। তাহলে যদি শাসক সেই একই পথে যায়, 2 বছর কেন আরো 20 বছর হয়ে গেলেও আমাদের গলার স্বর, আমাদের আন্দোলনের তীক্ষ্ণতা, আমরা যে এমনটাই বলছেন জুনিয়র ডক্টর ফ্রান্স আজকে পথে নেমেছেন, তাদের পক্ষ থেকে সেই একই বিচারের আশা। এবং আমাদের প্রতিনিধি সুমন দেখাচ্ছিলেন সেই ছবিটা, মিছিলের আর এক অংশ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছে। প্রদীপ্ত থেকে এই মুহূর্তে ছবিটা দেখবো। প্রদীপ্ত, আর দেখো 2 বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত বিচার মেলেনি। আর তার দাবিতেই আজকে পথে নেমেছেন চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা, তারা পথে নেমেছেন। 2 বছর কেটে গেল, এখনো বিচার নেই। আমরা 9ই আগস্ট 2024 সালের পর থেকে বারে বারে রাস্তায় নেমেছি, বারে বারে সিবিআই এবং যারা প্রশাসন তাদের কাছে আমরা গেছি, আদালতের দরজায় দরজায় আমরা ঘুরেছি। আমরা এখনো পর্যন্ত দেখছি একমাত্র সঞ্জয় রায় ছাড়া কোনো দোষীকে এখন অবধি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমরা বিশ্বাস করি এই অপরাধ একমাত্র এক ব্যক্তির দ্বারা হয়নি। এই নৃশংসতম ঘটনার মধ্যে আরও কেউ কেউ লুকিয়ে আছে এবং শুধু এই অপরাধের সাথে যুক্ত না, এই অপরাধের তথ্য প্রমাণ লোপাটের সাথে আরও কেউ কেউ যুক্ত আছে। তাই তাদেরকে বিচারের আওতায় আনা এবং এই ন্যায় বিচারের দাবিতে আমরা আজ আবার রাস্তায় নেমেছি। কিন্তু বিশ্বাস করছেন বিচারটা হবে? 2 বছর কেটে গিয়েছে, একই সেই সিবিআইয়ের হাতেই তদন্তভার রয়েছে। আমরা এখনো আশাবাদী যে আমার দেশের সবচেয়ে বড় যে সংস্থা, যারা এই আমাদের দেশের সবচেয়ে বড় যে তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই, তারা তাদের পারদর্শিতা দেখাবে এই হত্যার কিনারা করতে। হয়তো অনেক তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাহলে তথ্য প্রমাণ লোপাটকারীদের তো চিহ্নিত করতে হবে, সে দাবিও আমরা করছি। তথ্য প্রমাণ যারা লোপাট করেছেন তাদেরকেও চিহ্নিত করতে হবে, সেই দাবি দেওয়া নেই, আজ পথে নেমেছেন সকলে। ধন্যবাদ প্রদীপ্ত। এই মুহূর্তে আমাদের হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখতে হবে তনিষ্ঠা, কারণ এই মুহূর্তে একটা ভয়ানক অভিযোগ পাওয়া যাচ্ছে যে আবাস যোজনার জন্য ভেরিফিকেশনের কথা বলে ঘরে ঢুকেছিল, নিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টা, এরকমই অভিযোগ। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল এলাকার ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগ যে উঠে আসছে, তাতে স্বাভাবিকভাবে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এবং কি অভিযোগ করেছেন ওই তরুণী, একবার শোনা যাক। অভিযোগ করতে এসেছি, হাজিবুর আলম গাজী আমাকে শ্লীলতাহানি করে, চেষ্টা করে। এটা আমার সাথে যেটা হয়েছে আর যেন কারোর বাড়িতে না গিয়ে এরকম যেন না করে, এটাই আমি চাই। আর আমি বিচার চাই। ঘরের জন্য গিয়েছিল, এবার আমার মা তো বাড়ি নেই, আমার ফটো তুলতে গেছে, এবার আমাকে ওই অসভ্যতামি করে। আমি বলছি সরে যাও, সে আমাকে জোর করে মাথায় হাত দিয়ে এসব করার চিন্তা ভাবনা করে। ঘরের ফটো তুলতে গিয়ে এরকম গায়ে হাতটা দিয়েছে, অত্যাচার করছে, কান্নাকাটি করছে। আমি তখন যাই, গিয়ে দেখি এরকম অবস্থা, তার জন্য থানায় এসেছি অভিযোগ করতে। অভিযোগ শুনলাম আমরা, স্যান্ডেলের বিলে এই ঘটনাটি ঘটেছে। আবাস যোজনার ভেরিফিকেশন করতে এসেছেন বলে ঘরে ঢোকেন, তারপর তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আপনারা শুনলেন। আমাদের সঙ্গে রয়েছেন নূর, আমাদের প্রতিনিধি। নূর, একটা বিষয় জানতে চাইবো যে হাজিবুর আলম গাজী এই নামে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এই ব্যক্তির পরিচয় অবশ্যই আমরা জানার চেষ্টা করব। তবে আবাস যোজনার ভেরিফিকেশনে আসার নাম করে এই ঘটনাটি ঘটেছে, হিঙ্গলগঞ্জের ঘটনা। আরো একবার শোনাবো যে তরুণী তিনি ঠিক কি অভিযোগ করেছেন, তরুণীর অভিযোগ শুনবো। অভিযোগ করতে এসেছি, হাজিবুর আলম গাজী আমাকে শ্লীলতাহানি করে, চেষ্টা করে। এটা আমার সাথে যেটা হয়েছে আর যেন কারোর বাড়িতে না গিয়ে এরকম যেন না করে, এটাই আমি চাই। আর আমি বিচার চাই। ঘরের জন্য গিয়েছিল, এবার আমার মা তো বাড়ি নেই, আমার ফটো তুলতে গেছে, এবার আমাকে ওই অসভ্যতামি করে। আমি বলছি সরে যাও, সে আমাকে জোর করে মাথায় হাত দিয়ে এসব করার চিন্তা ভাবনা করে। একটা বিষয় তোমার কাছে পরিষ্কার হতে চাইবো যে এই ঘটনায় হাজিবুর আলম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই ব্যক্তি কে, তার পরিচয় কি, সে আবাস যোজনা ভেরিফিকেশন করার তার কি ক্ষমতা রয়েছে, আমি বিস্তারিত জানতে চাইবো এই ব্যক্তি সম্পর্কে।
দেখো শর্মিষ্ঠা, একেবারে আবাস যোজনার ছবি তুলতে গিয়ে শ্লীলতাহানি ধর্ষণের চেষ্টার অভিযোগে কিন্তু হিঙ্গলগঞ্জ থানার পুলিশ একেবারে হিঙ্গলগঞ্জের যে একেবারে 4 নম্বর স্যান্ডেলবিল এলাকা রয়েছে সেই এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম হলো হাজিবুর আলম গাজী। এই হাজিবুর আলম গাজী কিন্তু তৃণমূলের নেতা রয়েছেন, যিনি গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের তৃণমূল নেতা, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রয়েছেন শহীদুল্লাহ গাজীর অত্যন্ত ঘনিষ্ঠ। এই যে হাজিবুর আলম গাজী 4 নম্বর স্যান্ডেলবিল এলাকায় আবাস যোজনার ঘরের সার্ভের নাম করে তিনি ছবি তুলতে যান। ছবি তুলতে গিয়ে ওই যুবতীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে, বাড়ির বড়রা না থাকার সুযোগ নিয়ে ওই একেবারে যুবতীকে শ্লীলতাহানি, পরবর্তীতে ধর্ষণ করার চেষ্টা করেন, এমনটাই অভিযোগ করেন যুবতী। পরবর্তীতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ প্রশ্ন উঠতেই পারে স্বাভাবিকভাবে, এই গাজী যার নাম উঠে আসে, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আলম গাজী, এ তৃণমূলের ঘনিষ্ঠ, প্রাক্তন ব্লক সভাপতির ঘনিষ্ঠ, কিন্তু হঠাৎ করে এ কেন বাড়ির ছবি তুলতে গেল? মানে একে কি দায়িত্ব দেওয়া হয়েছিল? এ কেন গেল? এর কোন অধিকার রয়েছে এই আবাস যোজনার জন্য বাড়ির ছবি তোলার? কোন অধিকার রয়েছে? এই বিষয়টা পরিষ্কার হবে। দেখো, এই যে হাজিবুর আলম গাজী গ্রেপ্তার হয়েছেন, যে অভিযোগটা একেবারে যুবতীর পরিবারের তরফ থেকে করা হয়েছে এবং যুবতী তিনি অভিযোগ করেছেন হিঙ্গলগঞ্জ থানায় যে আবাস যোজনার ঘরের ছবি তোলার নাম করে একেবারে বাড়ির মধ্যে প্রবেশ করে এই যুবক, তারপর কিন্তু তাকে শ্লীলতাহানি ধর্ষণের চেষ্টা করা হয়, লিখিত অভিযোগ দায়ের করেছে। এই হাজিবুর আলম গাজী কে, এর কি পরিচয় রয়েছে, কেন এই যুবক আবাস যোজনার ছবি তোলার নাম করে ঘরের মধ্যে ঢুকে পড়লো, সেটা কিন্তু হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করছে। এই হাজিবুর আলম গাজীর ঠিক কি কারণে তিনি গেছিলেন, একেবারে কি দায়িত্ব রয়েছে? আদেও কি বাড়ির ছবি তোলার জন্য সে গেছিল, না এই বাড়ি তোলার ছবির নাম করে সে বহুদিন ধরে টার্গেট করেছিল এই তরুণীকে? সে সংক্রান্ত তরুণী কিছু বলেছে? মানে এর আগেও কোনো রকম মানসিক বা শারীরিক হেনস্থা বা কোনো রকম আঁচ করতে পেরেছিল, হঠাৎ করে আজকে সে চলে গেল? দেখো, এই যে একেবারে যে ব্যাপারটা উঠে এসছে সেটা কিন্তু স্পষ্ট নয়। এই তদন্ত করছে তদন্তকারী অফিসাররা, তারা কিন্তু জানাতে পারবেন কি উদ্দেশ্যে এই যে হাজিবুর আলম পরিস্থিতির দিকে নজর রাখো। হাজিবুর আলম গাজী যে এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত এবং প্রাক্তন ব্লক সভাপতির অত্যন্ত ঘনিষ্ঠ, সে আবাস যোজনার জন্য বাড়ির ছবি তুলতে এসেছে, এই কথা বলে ওই বাড়িতে ঢোকে নিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ। ফটো তুলতে গিয়ে এরকম গায়ে হাতটা দিয়েছে, অত্যাচার করছে, কান্নাকাটি করছে। আমি তখন যাই, গিয়ে দেখি এরকম অবস্থা, তার জন্য থানায় এসেছি অভিযোগ করতে। এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছে যে এই গাজী, হাজিবুর আলম গাজী, তার কোন অধিকার ছিল যে আবাসের বাড়ির ছবি তোলার কোনো অধিকার কি তাকে ছিল না? তার সত্যিই টার্গেট ছিল এই তরুণী। স্বাভাবিকভাবে এই প্রশ্ন ইতিমধ্যে উঠছে। আবাস যোজনা ভেরিফিকেশনের নামে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনায় হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল এলাকায় ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। হাজিবুর আলম গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আরো একবার জানতে ইচ্ছাই করছে যে এই হাজিবুর আলম গাজী কেন হঠাৎ করে তার বাড়িতে আবাস যোজনার ছবি তুলতে চলে গেল? নূর, দেখো, এইটাই সব থেকে বড় প্রশ্ন। এই হাজিবুর আলম গাজী কে, আবাস যোজনার কি দায়িত্ব রয়েছে, সেটা কিন্তু প্রশাসনিক আধিকারিকরা হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করছে। হিঙ্গলগঞ্জের যিনি বিধায়িকা রয়েছেন রেখা পাত্র, তিনি কিন্তু বারবার কিন্তু মহিলাদের আন্দোলনের সঙ্গী, মহিলাদের পিছিয়ে পড়া মহিলাদের সঙ্গে তিনি কিন্তু বারবার রয়েছেন। এখন দেখার হিঙ্গলগঞ্জের যিনি বিজেপির বিধায়িকা রেখা পাত্র এই মহিলার পাশে দাঁড়ান কিনা। আজ কিন্তু তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডের কিন্তু একেবারে 2য় বছর। এরই মধ্যে কিন্তু যে ঘটনা সামনে এসছে, প্রত্যন্ত সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জে এই ঘটনা সামনে এসছে। মানে গোটা ঘটনায় কিন্তু হাজিবুর আলম গাজীর ভূমিকা, কেন গেছিল,
ওই নাবালিকা একেবারে ওই যে যুবতীর একেবারে যে বাড়িতে যে আবাস যোজনার ঘরের সার্ভে করার নাম করে কেন গেছিল সব কিন্তু তদন্ত সাপেক্ষ ব্যাপার। পরবর্তীতে যে ব্যাপারটা উঠে এসছে, এই খবর যখন সাধারণ মানুষ বা এলাকাবাসী জানতে পারে যে হাজিবুর আলম গাজী গ্রেপ্তার হয়েছেন, তারপর কিন্তু হিঙ্গলগঞ্জ থানায় তুমি আমাদের সঙ্গে দেখো বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দেবজিৎ বাবু, একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে, একজন তৃণমূল কংগ্রেস নেতা, তার কি অধিকার থাকে আবাস যোজনা, এবং সে পঞ্চায়েতের কেউ নয়, তার কোন অধিকার থাকে যে আবাস যোজনার জন্য বাড়ির ছবি তুলতে যায়? যদিও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে যে সে সত্যি বাড়ির ছবি তুলতে গেছিল না ওই তরুণীকে ধর্ষণই তার মূল লক্ষ্য ছিল, এই বিষয়টা তদন্ত করে অবশ্যই পুলিশ দেখছে। কিন্তু প্রশ্ন তো উঠছে, একজন তৃণমূল কংগ্রেস নেতা পঞ্চায়েতের সদস্য না হয়ে কি করে এই কাজটা করতে যেতে পারে, বাড়ির ছবি তুলতে যেতে পারে? এগুলো মূলত কাদের অধিকার থাকে দেবজিৎ বাবু? এটাই তো স্বাভাবিক, এটাই তো তৃণমূল। আমরা তো একথাই বলেছিলাম গত 15 বছর ধরে, যারা সরকারি কর্মী নয় কিন্তু যারা তৃণমূলের সঙ্গে যুক্ত তারা সরকারি কর্মীদের কাজ করেছে। যারা সরকারি কর্মী প্রকৃতভাবে ছিলেন তাদের অধিকারকে খর্ব করেছেন। শুধু সরকারি কর্মী হিসেবে কাজ অকারণে করেনি, সেবামূলক মানে মন নিয়ে করেনি। মানসিকতা সেবা করার ছিল না, মানসিকতা ছিল সরকারি কর্মী কাজ করতে গিয়ে বিভিন্ন সময় মানুষকে। ধন্যবাদ। তিলোত্তমা ধর্ষণ খুনের 2 বছর পার, পূর্ণাঙ্গ তদন্তের ও বিচারের দাবিতে পথে নেমেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা, আমরা ছবি দেখাচ্ছি বিভিন্ন মুহূর্তে আপনাদেরকে। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে একেবারে মিছিল থেকে। সুমন, কাঙ্ক্ষিত বিচারের অপেক্ষায় 2 বছর পার, বাবা মা এখনো সন্তুষ্ট নন, জুনিয়র ডাক্তাররা সন্তুষ্ট নন, অনেকেই গোটা বাংলা গোটা দেশ এই কাঙ্ক্ষিত বিচারের অপেক্ষায়। জুনিয়র ডাক্তাররা আবারও রাজপথে নেমেছেন, কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের এই মিছিল, এবং সেই মিছিলে পা মিলিয়েছেন বিশিষ্ট চিকিৎসক থেকে শুরু করে অন্যান্যরাও। আমি কথা বলবো বিশিষ্ট চিকিৎসক উৎপল বাবু আমাদের সাথে রয়েছেন। 2 বছর পর আবার রাস্তায় হাঁটতে হচ্ছে রাজপথে, দাবিগুলো এক, বিচার দরকার, সেটা কি ক্রমশ দূরে চলে যাচ্ছে নাকি কাছে দেখতে পাচ্ছি? না, আমরা বিচারের আশায় 2 বছর আগেও রাস্তায় নেমেছিলাম। আমরা তখন দেখেছিলাম যে রাজনৈতিক এবং প্রশাসনিক মদতপুষ্ট যে দুর্নীতি দুর্বৃত্ত চক্র রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছিল, যারা অভয়ার হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে অভিযোগ উঠেছিল, তারা প্রমাণ লোপাট করেছিল। স্বাভাবিকভাবেই তারা বিচার পেতে দেয়নি, এটা হচ্ছে যে মানুষ মনে করেছিলেন। এবং তারপর রাজ্যের যখন পালাবদল ঘটে, যারা আজকে সরকারে এসছেন তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দ্রুত বিচার দেওয়ার কথা। আমরা এর মধ্যে দেখেছিলাম যে সেই সময় অভিযোগ উঠেছিল এমন 3 জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে, তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে এরকম দুর্নীতি দুর্বৃত্ত চক্রকে প্রশ্রয় দিত, হুমকি রাজের সঙ্গে যুক্ত ছিল, যারা পরীক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতির একটা আখড়া তৈরি করে দিয়েছিল, তারা কিন্তু অনেকেই এখনো সব পদে বসে আছে। সেজন্যই সেই বিচারের অপেক্ষায় কিন্তু রাজপথে আবারও সেই ছবিটা দেখব, যে ছবিতে দেখা যাচ্ছে যে একেবারে রক্তমাখা স্টেথোস্কোপ নিয়ে রাস্তায় নেমেছেন চিকিৎসকদের হাতে লেখা ভুলিনি ভুলবো না মানুষ গুমটা আমার সঙ্গে রয়েছেন। বিচারের কাছাকাছি এগোলেন? দেখুন, এটা এখনই বলতে পারবো না বিচারের কাছাকাছি আমরা এগোলাম কিনা, কিন্তু তদন্ত করছিল আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই। 140 কোটি ভারতবাসীর প্রত্যাশা তাদের কাছে ছিল যে এই নৃশংস হত্যাকাণ্ড যা 2 বছর আগে আর.জি. করের বুকে ঘটার পর গোটা শহর, গোটা রাজ্য, গোটা দেশবাসী এবং আমার পৃথিবীর লোক রাস্তায় নেমে এসেছিল, সেই ন্যায় বিচার কিন্তু পায়নি। এবং পাইনি বলেও আজকে আমাদের 2 বছর বাদেও রাস্তায় নামতে হয়েছে। আমরা জানি এটা কারো একার পক্ষে এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব ছিল না, এবং এটাও আমরা জানি যে এটার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেকেই জড়িত। এটাও আমরা জানি যে আগের সরকার তারা একদম দায়িত্ব নিয়ে, কার্যত দায়িত্ব নিয়ে তারা যারা অপরাধী তাদেরকে আড়াল করার চেষ্টা করে গেছে, এবং সেই অপরাধীরা তারা যাতে বাইরে আসে, তাদের যাতে শাস্তি হয়, তার জন্য আরও একবার ছবিটা দেখাবো। মিছিল কিন্তু ধর্মতলার খুব কাছাকাছি, এবং কলকাতার রাজপথে জুনিয়র ডাক্তারদের মিছিল, এবং সেই মিছিলে পা মিলিয়েছেন নাগরিক মহল, সেই মিছিলে পা মিলিয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা। একদম আমরা সেই ছবি দেখছি সরাসরি
সুমন আমাদের প্রতিনিধি সেই ছবি দেখাচ্ছে। কিন্তু মুখে কিন্তু সেলোটেপ অর্থাৎ মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখছেন সেই ছবি হালিশহরের লোকাপে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ, মৃতের বাড়িতে যাওয়ার মুখে জনরোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ছবি আসছে আমাদের কাছে, যে ছবি দেখছেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, তাকে দেখতেই চোর চোর স্লোগান, জনরোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর স্লোগান। হালিশহরের লোকাপে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ, মৃতের বাড়িতে যাওয়ার মুখেই জনরোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ছবি আসছে আমাদের কাছে। থানায় তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, মমতা বন্দ্যোপাধ্যায় হালিশহরে গিয়ে পৌঁছন, আর মৃতের বাড়ি যাওয়ার পথেই বিক্ষোভ, তাকে দেখে চোর স্লোগান। আপনাদেরকে জানিয়ে রাখি, থানায় তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু। এর আগেই মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার সেই মৃতের বাড়িতেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। হালিশহরে মৃতের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই তার বাড়ি যাওয়ার পথেই মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর স্লোগান। জনরোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রীকে দেখতেই চোর চোর স্লোগান। গাড়ি প্রাক্তন কাউন্সিলরের স্বামী তৃণমূল কংগ্রেস কর্মী, রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে থানার ভিতরে, আর তার বাড়িতে যাচ্ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, স্লোগান দেওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনন্ত। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন সেটা আগে থেকেই জানা ছিল, কিন্তু এই বিক্ষোভ দেখালো কারা? অনন্ত, শোনা যাচ্ছে? হ্যালো অনন্ত, এই বিক্ষোভ দেখালো কারা? দেখো, স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে যার বাড়িতে মারা গেছে তো বিরজু যে কেওট, সে সৈকত ভাওয়ালের খুনি অভিযুক্ত হিসাবে সে পরিচিত ছিল। সেই অভিযুক্তকে পুলিশ যে জিজ্ঞাসাবাদ করছিল, বিচারাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা, মমতা বন্দ্যোপাধ্যায় আসাতে উত্তেজনা ছড়ায় এবং তাকে এই কেস 24 সালে ঘটনা ঘটে এবং তারপরে সেই কেস বেশি দূর এগোয় না। সৈকত ভাওয়ালের পরিবাররা আবার তারা সেই কেসে রিওপেন করেন এবং সেই কেসের যখন তদন্ত শুরু হয় তখন দুজন গ্রেপ্তার হয়। সেই দুজন গ্রেপ্তার মধ্যে এই বিরজু কেওয়ার ছিলেন একজন। তার বিচারাধীন অবস্থায় মৃত্যু ঘিরে পুলিশ যদিও তদন্ত শুরু করেছে, তবে সেই যে বিচারাধীন মন্দির বাড়িতেই আজ এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আসাতেই যেন আগুনে ঘি পড়লো এবং সেই যেহেতু বিজেপি কর্মী মারা গিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। সদ্য প্রাক্তন কাউন্সিলর কাছড়াপাড়া পুরসভা জেনি শর্মা, তার স্বামীর মৃত্যু হয়েছে। সেও তৃণমূল কংগ্রেস কর্মী, যিনি আবার কমল অধিকারী ভীষণ ঘনিষ্ঠ ছিলেন এবং তার লকআপে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তার স্ত্রী গতকাল কি বলেছিলেন একবার শুনবো। যার আন্ডারে আমার হাজবেন্ডকে ধরা হয়েছিল, রাজীব সামথিং কিছু ওনার নাম ছিল, উনি রাত্রিবেলা হয়তো আমার হাজবেন্ডকে হাত পা বেঁধে প্রচুর মার মেরেছে। ওর হাতে পায়ে যে বেঁধেছে তার দাগ, এবং কান থেকে এমন মেরেছে, কান থেকে রক্তও বেরিয়েছে এবং শরীরের পিছন দিকে পশ্চাৎ অংশতেও মেরেছে, পুরো ব্লিডিং হয়েছে এবং তিনি মারা যান। ভোরের দিকেই হয়তো এখানে হসপিটালে নিয়ে এসে ওকে বডিটা ফেলে রেখে চলে যায়। আমাদের কাউকে কোনো জানানোর প্রয়োজন মনে করে।
কাঁচরা পুরসভার সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জেনি শর্মার বক্তব্য শুনলেন এবং তিনি স্পষ্ট অভিযোগ করছেন তার স্বামীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে তাকে মারধর করা হয়েছে। সেই মারধরেই তার স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন এই তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। কিন্তু যার মৃত্যু হয়েছে বীরজু কেয়ত, সে কিন্তু নিজেও তৃণমূল কর্মী। হ্যাঁ, কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলরের স্বামী, এবং তার পাশাপাশি যা খবর ছিল যে কাঁচরা পুরসভার যে প্রাক্তন পুরসভার চেয়ারম্যান ছিলেন, যিনি প্রাক্তন পুরপ্রধান ছিলেন, মাফ করবেন, কাঁচরা পুরসভার প্রাক্তন পুরসভার যিনি প্রধান ছিলেন কমল অধিকারী, তার ঘনিষ্ঠ ছিল এই বীরজু। তার মৃত্যু এবং তার বাড়িতে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন পৌঁছন, এলাকার মানুষই তাকে ঘিরে বিক্ষোভ দেখান, স্লোগান দেওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত। অনন্ত, ঠিক এই বিক্ষোভের সময় ঠিক ছবিটা কিরকম ছিল, তার পাশাপাশি জানতে চাইবো মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে তৃণমূল নেত্রীর, কি কথা হলো? তৃণমূল নেত্রী যিনি কথা বলেছেন এবং পরিবারের সাথে তাদের আশ্বাস দিয়েছেন যে তাদের বিচার হবে এবং সত্যি তারা বিচার পাবেন। কিভাবে তারা বিচার পাবেন, আইনানুগ সাহায্য দেবেন এবং কিছু আর্থিক সাহায্যের কথাও বলেছেন, যাতে কোনো রকম আর্থিক পরিবারের পাশে আর্থিক সহায়তা করতে পারেন সেই আশ্বাসও দিয়েছেন। কিন্তু যখন তিনি বাড়িতে আসেন তার আগে থেকেই খবর পেয়ে যায় এলাকার বাসিন্দারা, তারা এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন, গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং পুলিশ যাতে কোনো রকম আর উত্তেজনা না ছড়ায় বা যাতে কোনো রকম ভাবে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই জন্য পুলিশ পুরো মোতায়েন রয়েছেন। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছেন। গতকাল থেকে কিন্তু সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছিল এবং এই সেন্ট্রাল ফোর্স তারা টহলও দিয়েছিল এলাকায়, যাতে মৃতদেহ ময়নাতদন্তের পর আসার পর যাতে কোনো রকম না ছড়ায়, উত্তেজনা না ছড়ায়। দেখো, যদিও উত্তেজনা এলাকায় এই মুহূর্তে নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসাতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং তাকে ঘিরে গো ব্যাক স্লোগান এবং তাকে ঘিরে স্লোগান বিভিন্ন রকমের। তবে পরিবারকে আশ্বস্ত করেছেন। সঙ্গে থাকো অনন্ত, তুমি সঙ্গে থাকো। গতকাল তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করেছিলেন, আমি পিসিআর কে বলবো সেই পোস্টটা একটুখানি দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনাটার সমালোচনা করে একটা পোস্ট করেছিলেন এবং বলেছিলেন যে তার নাম এফআইআর পর্যন্ত ছিল না, তবুও পুলিশ তাকে নিয়ে যায় এবং তার উপর শারীরিক অত্যাচার করে মৃত্যুর অভিযোগ উঠেছে। তার স্ত্রীর বক্তব্য তুলে ধরেছেন, যে বক্তব্য আমরা একটু আগেই আপনাদেরকে শোনালাম, এবং কাউন্সিলর তিনিও অভিযোগ করছেন তার স্বামীর উপর শারীরিক অত্যাচার করা হয়েছে, সেই কারণেই তার মৃত্যু হয়েছে। যে ঘটনার সমালোচনা করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পোস্ট করেছিলেন গতকাল। সদ্য প্রাক্তন কাউন্সিলর এই বীরজুর স্ত্রী কি অভিযোগ করেছিলেন আরো একবার শুনবো। যার আন্ডারে আমার হাজবেন্ডকে ধরা হয়েছিল, রাজীব সামথিং কিছু ওনার নাম ছিল, উনি রাত্রিবেলা হয়তো আমার হাজবেন্ডকে হাত পা বেঁধে প্রচুর মার মেরেছে। ওর টোটোর দৌরাত্ম্য রীতিমতো নাজেহাল বাস চালক থেকে গাড়ির চালকরা। জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশিকা। কতটা কার্যকর হলো সেই নির্দেশ? জাতীয় এবং রাজ্য সড়ক থেকে উঠল টোটো। ঘুরে দেখলো টিভি9 বাংলা। বেশ কিছু জায়গায় চলছে পুলিশি ধরপাকড়, আবার অনেক জায়গায় নো এন্ট্রিতে অবাধে টোটো চলছে। বিকল্প আয়ের ব্যবস্থা করে নিষেধাজ্ঞা জারি করুক সরকার, দাবি করছেন টোটো চালকরা। আমরা বলতে চাইছি যে উঠতে প্রথমত জাতীয় সড়ক বা রাজ্য সড়কে উঠতে না দিলে আমাদের তো অসুবিধা হবেই। আমাদের তারকেশ্বরটা খুবই ছোট একটা এলাকা, আমাদের সামান্য বদ্যিপুর যেতে গেলে, সামান্য বিডিও অফিস যেতে গেলে পুরো জাতীয় সড়কের উপর দিয়ে যেতে হয়। সেইগুলো মানুষ কী করে যাবে? আমাদের তো মেন রুজি রুটি টোটোর ওপরেই। এবার এখানে তারকেশ্বরের মতো ছোট একটা টাউনে যদি মেন রোডে উঠতে না দেয় তাহলে তো গাড়ি চালানোর কোনো রাস্তাই নেই, কারণ মন্দিরটাও খুবই কাছে এবং মন্দিরে কত প্যাসেঞ্জার হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সরকারের উচিত যে অন্তত আধা শহর, তারকেশ্বর হচ্ছে আধা শহর, এখানে 1 কিলোমিটারে শহর শেষ, চারিদিকে মাঠ, এখানে অন্তত পুরোটা ছাড় দেওয়া উচিত। জাতীয় সড়ক বাদ দিচ্ছে ঠিক আছে, কিন্তু রাজ্য সড়কটা বাদ দেওয়াটা ঠিক হয়নি। কেননা সাধারণ মানুষ করে খাবে কোথায়? আমরা তো বেকার ছিলাম, আমাদের তো চাকরি হয়নি, আমাদেরকে একটা তো জায়গা করে দিতে হবে যেখান থেকে আমরা করে খাবো। অবশ্যই ওদের আপনার কড়া ব্যবস্থা নেওয়া দরকার। হাই রোডে যারা যাচ্ছে সেসব গাড়িগুলোকে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। এই হাই রোডের জন্য কার্য করা উচিত। আমরা তো হাই রোডে উঠছি না দাদা ভাই, আর এই তো 3 জায়গায় তো হালকা গাড়ি। নানা জেলায় টোটোর দৌরাত্মের কথা আমরা তুলে ধরছি।
হাইওয়ে আর নয় টোটোর রানওয়ে, কারণ টোটো এবার নির্দিষ্ট রাস্তা দিয়েই চলবে। গত সপ্তাহেই জানিয়ে দিয়েছিলেন পরিবহন মন্ত্রী। কি বলেছিলেন শুনবো। হাইওয়ে আর নয় টোটোর রানওয়ে। জাতীয় সড়ক থেকে এক্সপ্রেসওয়ে আর চালানো যাবে না টোটো। ডিএমএসপি কে বলা হয়েছে মেন রোড থেকে টোটো সরিয়ে দিন, আপনি টোটো চলুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মেন রোডে অনেক রকম ক্ষতি হয়ে যাচ্ছে। কারো রুজি রোজগার আমরা করছি না, কিন্তু এটা মানে একটা কন্ট্রোল থাকা দরকার। সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সুপ্রিম কোর্ট অর্ডার যে মেন রাস্তায় টোটো চলবে না, সেটাকে আমরা যাতে আমরা করতে পারি। কাছাকাছি যেতে মধ্যবিত্তের কাছে সস্তায় পুষ্টিকর এই টোটো। অলিগলি থেকে বড় রাস্তা সর্বত্র যায় ব্যাটারি চালিত 3 চাকার এই যান। বহু মানুষের জীবিকার মাধ্যম, কিন্তু টোটোতে যাতায়াতের ঝুঁকিও রয়েছে। কলকা হওয়ায় একটু বেচাল হলেই উল্টে যাওয়ার সম্ভাবনাও প্রবল। গত কয়েক বছরে শহর থেকে গ্রামে লাফিয়ে লাফিয়ে বেড়েছে টোটোর সংখ্যা। সুযোগ বুঝেই যেমন খুশি ভাড়া হাঁকানোর অভিযোগ তো রয়েছে দীর্ঘদিনের। তার সঙ্গে হাজার হাজার টোটোর ভিড়ে জাতীয় সড়কে তীব্র যানজট তো রয়েইছে, ফলে বড় রাস্তায় কমছে গাড়ির গতি। ইতিমধ্যেই বড় রাস্তায় টোটো বন্ধ নিয়ে বিভিন্ন জেলা শাসকদের কাছে চলে গিয়েছে নির্দেশ। বড় রাস্তায় টোটো চলতে দেখা গেলেই আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। বন্ধ করলে একটু অসুবিধাই হবে, এটা ভালো করলে ভালো হয়। সেটা কি হলে সেটা আমাদের একটুখানি যেতে হয়, এই হিসেবে আমরা যাতায়াত করি। তাছাড়া আমরা উচিত একটা বড় অ্যাক্সিডেন্টেরও তো সম্ভাবনা। হ্যাঁ অবশ্যই। এবারে আমরা এই মাতাল থেকে উঠে এখানে যাব, এবার কি করবো, আমরা কোথাতে যাবো? একটুখানি তো আমাদের যেতেই হবে। গলিগুলো থেকে ভাড়া হয় না। এই তো মনে করো আমি মাতাল মোড় থেকে উঠেছি, পানপুর মোড়ে যাবো, আমাকে তো রোড ব্যবহার করতেই হবে, একবার তো দিনে আসতেই হবে রোড। আমাদের মেন রোডে অবশ্যই ওঠানো উচিত নয়, ওই তো সার্ভিস দিয়ে যায় ওর জন্য। পরিবহন মন্ত্রীর স্পষ্ট কথা, তিনি টোটো চলার বিরুদ্ধে নন, তবে বড় রাস্তায় যাতে গাড়ির চালক নির্বিঘ্নে যেতে পারেন তার জন্যই এমন সিদ্ধান্ত। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।